হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমে জানাবো আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে আপনারা জানেন সারা বিশ্বের চোখ এখন গাজার দিকে, যে গাজায় শান্তি আলোচনা এবং শান্তি প্রক্রিয়ার যে উদ্যোগ কতটুকু সার্থক হয় এবং আদৌ সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে কিনা, এই বিষয়টি নিয়ে সারা বিশ্বের চোখ এখন গাজার উপরে। এবং এইটা নিয়ে যে আজকে যে আলোচনা শুরু হয়েছে, আন্তর্জাতিক যে বৈঠক শুরু হয়েছে, বৈঠকের চোখ এখন সবার প্রতি সেদিকে, যে আসলে কি হয় দেখতে চাই। আমরা এই বিষয়টি আজকে আলোচনা করব। আমরা আলোচনা করব পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি। আপনারা জানেন যে পাকিস্তান এবং সৌদি প্রতিরক্ষা চুক্তি করেছে এবং এই চুক্তির যে 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 নেচার, এই নেচারের আলোকে বাংলাদেশ যে এই যে সিচুয়েশন, এখন প্রায় সময় দেখা যায় একটা উত্তেজনা আমাদের বিভিন্ন বর্ডার, এবং আমরা অনেক সময় বলি যে আমরা ইনসিকিউরিটিতে ভুগি। বাংলাদেশ এক্ষেত্রে কি ধরনের সুবিধা নিতে পারে এই বিষয়টি আজকে, বা কি শিক্ষা নিতে পারে এই বিষয়টি আমরা আলোচনা করব। আরেকটি বিষয় আছে যে বাংলাদেশ প্রসঙ্গে, যেটি গণভোট, যে বাংলাদেশে এখন নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে গণভোট নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে আবার উত্তাপ ছড়াচ্ছে গণভোট বিতর্ক, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব হাসান ফেরদৌস, ডক্টর প্রফেসর নির্জর সাকিব, জনাব সাইদ তারেক আমাদের স্টুডিওতে আছেন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার, অক্টোবর মাসের 6 তারিখ। স্টেট অফ ইলিনয়, অর্থাৎ ইলিনয় স্টেট আবার পুনরায় মামলা দায়ের করেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ন্যাশনাল গার্ড মোতায়েনের কেন্দ্র করে, এবং এই নিয়ে চতুর্থ মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। এই বিভিন্ন শহরে যে ন্যাশনাল গার্ড মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন, সেই নিয়ে। এবং এই মামলা, এটা চতুর্থ লিগ্যাল আইনি চ্যালেঞ্জ ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে। এবং যদিও পাশাপাশি এও খবর এসেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন আইনি পদক্ষেপের বিষয়ে গুরুত্ব না দিয়ে তারা ইতিমধ্যেই টেক্সাস থেকে ন্যাশনাল গার্ড পাঠানো শুরু করেছেন শিকাগোতে। এবং তারা এখন শিকাগোর পথে রয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই সেই ন্যাশনাল গার্ড টেক্সাস থেকে যারা রওনা দিয়েছিল তারা শিকাগো পৌঁছে যাবে। কিন্তু এর আগেই, শিকাগো পৌঁছার আগেই স্টেট অফ ইলিনয় মামলা দায়ের করেছে। তবে সেই মামলার ব্যাপারে কোনো শুনানি হয় নাই, বিচারক এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে দেখা গিয়েছে যে ফেডারেল বিচারকরা মোটামুটি প্রেসিডেন্ট ট্রাম্পের এই সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত, ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন আর ফেডারেল জাজ। তবে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই আপিল করেছেন অন্তত দুটি মামলার ক্ষেত্রে। শাটডাউন নিয়ে যুক্তরাষ্ট্রের নানাবিধ সংকট দেখা দিয়েছে। তার কারণ, শাটডাউন এবার দীর্ঘস্থায়ী হওয়ার একটি আশঙ্কা রয়েছে যদিও। তবে এই শাটডাউনের ফলে একটি সেক্টর মোটামুটি সমূহ বিপদের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। এয়ার ট্রাফিক কন্ট্রোলের যারা কাজ করেন তারা সবাই ফেডারেল কর্মচারী, এবং যদিও তাদের চাকরি জরুরি এবং অত্যাবশ্যক হিসেবে বিবেচিত, এই কারণে তাদের অনেকের পক্ষেই তাদেরকে বাধ্যতামূলকভাবে চাকরি করতে হয় এয়ার ট্রাফিক হিসেবে, নতুবা যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক সিস্টেমটি ভেঙে পড়বে। সেই জন্য যদিও তারা বেতন পাবে না, কিন্তু যেহেতু তাদের চাকরিগুলো অত্যাবশ্যক এবং অতি জরুরি হিসেবে বিবেচিত, সেই জন্য তাদেরকে চাকরিতে বহাল থাকতে হয়। আর বেতন পাক বা না পাক, তবে তারা বেতন পাবে ঠিকই। যখন এই শাটডাউনটি উঠে যাবে এবং বিলটি পাস হবে, তারা বকেয়া বেতন পাবে। তবে এইবার অন্তত এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অনেকেই নতুন ভাবে চাকরিতে না আসার পথ বেছে নিয়েছেন, এবং সেটা হচ্ছে সিক লিভ, অসুস্থতার জন্য, তার অসুস্থতার অজুহাতে চাকরিতে না আসা। এবং এর ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংখ্যা সংকট দেখা দিয়েছে। তার মধ্যে একটি সংকট আমাদের পাশে নিকটবর্তী নিউ ইয়র্ক এয়ারপোর্টে। এবং নিউ ইয়র্ক এয়ারপোর্টে এই বছরের শুরু থেকেই নানাবিধ সংকটে ভুগছিল, এবং তার মধ্যে একটি ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলারের স্বল্পতা। কিন্তু এই শাটডাউন শুরু হবার পর থেকে সেখানে অধিক হারে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যারা কাজ করেন তাদের কেউ কেউ সিক লিভ, অর্থাৎ অসুস্থতার আহ, কারণে চাকরিতে আসতে পারবেন না বলে জানিয়েছে। এবং এই ব্যাপারটি আজ সকালে নিউ ইয়র্ক এয়ারপোর্টে এসে সাংবাদিকদের অবহিত করেছেন যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ট্যাফি। তিনি বলেছেন যে অন্যান্য বারের তুলনায় এই শাটডাউনে দেখা যাচ্ছে যে সিক কল, অর্থাৎ
ফেডারেল কর্মচারী, বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে যারা কাজ করেন, তাদের অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা অধিক লক্ষ্য করা যাচ্ছে, এবং এর ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোল সমস্যায় পড়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিমানবন্দর থেকে বিমান ওঠানামার বিষয়টি স্থগিত রাখা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে বিলম্বিত করা হচ্ছে। নিউ ইয়র্ক এয়ারপোর্ট, যেটি ইতিমধ্যেই নানা ধরনের বিলম্বের শিকার হচ্ছে বিমান চলাচল অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে, সেটি নতুন করে আরেকটি সংকটের মধ্যে পড়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অসুস্থতার কারণে। এবং সেই ফলে ইতিমধ্যে নিউ ইয়র্ক এয়ারপোর্ট, যেটি নিউ জার্সির লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে পরিচিত, সে নিউ ইয়র্ক এয়ারপোর্টে বিমান ওঠানামা হ্রাস পেয়েছে। এবং এর এবং শন ড্যাফি, যিনি ট্রান্সপোর্টেশন সেক্রেটারি, তিনি বলেছেন যে যদিও সেটি এখনো জরুরি অবস্থার মতো কিছু হয়নি, তবে যদি এই শাটডাউন দীর্ঘায়িত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিমান ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের বহির্বিশ্বে যাওয়ার এবং বহির্বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র আসার যে বিমান ব্যবস্থা রয়েছে, সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটিও চাপের মধ্যে পড়তে পারে, সেটি তিনি বলেছেন। যদিও সরকার ট্রাম্প প্রশাসন অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছেন যে কোনো এক রকম একটা সমঝোতা আসা যায় কিনা, কিন্তু বিশেষ করে হেলথ কেয়ার নিয়ে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, সেটি এখনো বিরাজমান। যদিও আজকে স্পিকার মাইক জনসন বলেছেন যে স্বাস্থ্য সেবার ব্যাপারে, স্বাস্থ্য সেবার অজুহাতে ডেমোক্রেটরা যে অপবাদ দিচ্ছে ট্রাম্প প্রশাসনকে, যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের কারণেই, কেয়ার অ্যাক্টের যে সুবিধাটি প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে দেওয়া হতো, সেটি আগামী ডিসেম্বরের 31 তারিখ বাতিল হয়ে যাচ্ছে। তার কারণ বিগ বিউটিফুল বিলের কারণে। সেটি কিন্তু রিপাবলিকানরা, স্পিকার মাইক জনসনের দাবি, রিপাবলিকানরাই হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য রক্ষায় অতিরিক্ত এবং বেশি ভূমিকা পালন করে, যদিও তিনি এর পক্ষে কোনো যুক্তি উপস্থাপন করেননি কিংবা কোনো তথ্য দেননি। কিন্তু এর জবাবে ডেমোক্রেটিক নেতা হাউসে, তিনি সংখ্যা লঘিষ্ঠ ডেমোক্রেটদের নেতা, সেই নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য হ্যাকিম জফরিস বলেছেন যে ডেমোক্রেটদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্রে যারা বৈধভাবে বসবাসের সুযোগ নেই, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্যই এই এই শাটডাউনের প্রক্রিয়া করেছেন, এটি কোনোভাবেই সত্য নয়। হাকিম জেফরিস বলেছেন যে ক্যাপিটাল হিলে যারা দায়িত্ব পালন করছেন, কংগ্রেসম্যান এবং সিনেটর যারা ডেমোক্রেট দলের অন্তর্ভুক্ত, তাদের কেউই যুক্তরাষ্ট্রে যারা বৈধভাবে বসবাস করছেন না, তাদের জন্য স্বাস্থ্য বীমার তদবির করছে না, স্বাস্থ্য বীমার বিষয়ে তারা কোনো প্রকার চাপও সৃষ্টি করতেছে না ট্রাম্প প্রশাসনের। তাদের কথা হচ্ছে যে ওবামা কেয়ার এবং ওবামা কেয়ারের মধ্যে যে প্রিমিয়াম এবং মেডিকেড কাটছাট, সেই দুটি বিষয় ডেমোক্রেটদের অবস্থান, এবং এর সাথে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন না এমন নাগরিকদের স্বাস্থ্য সেবার কোনো সম্পর্ক নাই। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে শাটডাউনের ব্যাপারে জরিপ আসতে শুরু করেছে, এবং এই জরিপটি শাটডাউনের শুরুর দিনে প্রথম জরিপটি না হয়েছিল, যদিও তারপর আরো বেশ কয়েকটি জরিপের তথ্য পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ আমেরিকানই প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান দলকে দায়ী করতে শুরু করেছেন এই শাটডাউনের জন্য। এবং সর্বশেষ যে জরিপটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে যদিও দুই পক্ষেরই একটা বড় অংশ, দুই পক্ষের সমর্থক যারা রয়েছেন, তাদের একটা বড় অংশ উভয় পক্ষের নেতৃত্বকেই দায়ী করছেন এই শাটডাউনের জন্য, তবে তুলনামূলকভাবে ট্রাম্প প্রশাসন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অনমনীয় মনোভাবকেই বেশিরভাগ আমেরিকান মনে করেন যে এই শাটডাউনের জন্য দায়ী। এবং এই খবরটি দিয়েছে অ্যাক্সিওস ওয়েবসাইট থেকে, এবং তারা জানিয়েছে যে ওয়াশিংটন পোস্ট এসএসআরএস এর জরিপটি প্রায় 1010 জন বয়স্ক মানুষের উপর ভিত্তি করে এই জরিপ চালানো হয়েছিল, এবং অক্টোবর মাসের 1 তারিখে টেক্সট মেসেজের মাধ্যমে এই জরিপ চালানো হয়। এবং সেই জরিপে দেখা গেছে 47% জরিপে যারা অংশ নিয়েছেন এবং যারা উত্তর দিয়েছেন, তারা মনে করেন ট্রাম্প এবং রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেস এই শাটডাউনের জন্য দায়ী। 47% জরিপে অংশগ্রহণকারী মনে করেন, এবং 30% যারা জরিপে অংশ নিয়েছেন তাদের 30% মনে করেন ডেমোক্রেট এই জন্য দায়ী, এবং 23% যারা জরিপে অংশ নিয়েছেন তারা মনে করেন যে তারা এখনো ঠিক নির্ধারণ করতে পারছেন না কোন দল এই শাটডাউনের জন্য দায়ী, তারা নিশ্চিত নন।
তবে আরেকটি জরিপ যেটি এসেছে সেটি হচ্ছে যে যে সাধারণত দেখা গেছে অতীতে যতগুলো শাটডাউন হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই রিপাবলিকানদের দায়ী করেছে যুক্তরাষ্ট্রের জনগণের একটা বড় অংশ। এবং তারই পরিপ্রেক্ষিতে সিবিএস নিউজ আজকে জানাচ্ছে যে সিবিএস নিউজ এবং ইউ গভর্নমেন্ট যে জরিপটি চালিয়েছে এটি আরো বড় স্যাম্পল, যদিও 2441 জন এই জরিপে অংশ নিয়েছে। Excuse me। এবং এই জরিপটি চালানো হয়েছে অক্টোবরের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে। এবং এই জরিপে ভুল হিসাবের সম্ভাবনা 2.3 পয়েন্ট, কিন্তু তা সত্ত্বেও জরিপে দেখা যাচ্ছে 39% অংশগ্রহণকারী, জরিপে যারা অংশ নিয়েছেন তারা মনে করেন যে শাটডাউনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান নেতৃত্ব এবং ট্রাম্প প্রশাসন দায়ী, অনমনীয় মনোভাবের দায়ী। 30% এখনো মনে করেন তারা এই সিবিএস নিউজ এবং ইউ গভর্নমেন্টের জরিপে অংশ নিয়েছেন, তাদের মধ্যে 30% ডেমোক্রেটদের দায়ী করেছেন এই শাটডাউনের জন্য, এবং 31% এখনো নিশ্চিত নন যে কারা এই শাটডাউনের জন্য দায়ী। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটি আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে একটি কংগ্রেসের আসন শূন্য হয়েছে। জ্যারিড ন্যাডলার, যিনি ম্যানহাটন থেকে নির্বাচিত প্রতিনিধি ছিলেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্র্যাটদের হয়ে, তিনি আর পুনর্নির্বাচনে অংশ নেবেন না ঘোষণা করেছেন। তবে ইতিমধ্যেই সেই আসনে যিনি আগে ছিলেন, দুটি আসন একত্র হয়ে যাওয়ার পর সেই আসনে যিনি ছিলেন আগে, ক্যারোলিন মেলোনি, আর তিনি পুনর্নির্বাচনে অংশ নিতে পারেন এমন একটি ইঙ্গিত মাঝখানে আজকে খবর এসেছে। তথ্য পাওয়া যাচ্ছে যে চেলসি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক ফার্স্ট লেডি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব, এবং যিনি একবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন, সে হিলারি ক্লিনটনের একমাত্র সন্তান কন্যা চেলসি ক্লিনটন সেই জ্যারি ন্যাডলারের আসনে কংগ্রেস সদস্য পদে প্রতিনিধিত্ব করতে পারে। এবং অনেকে একেই এই চেলসি ক্লিনটনের এই এই কংগ্রেসের আসনে নির্বাচনের সম্ভাবনাকে পরবর্তীতে হোয়াইট হাউস পর্যন্ত যাওয়ার পথ হিসাবে বিবেচনা করতে শুরু করেছেন ইতিমধ্যে, যদিও চেলসি ক্লিনটন এখনো তার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে একাধিক সংবাদ মাধ্যমে ইতিমধ্যে এই খবরটি এসেছে যে চেলসি ক্লিনটন গ্যারি ন্যাডলারের আসনটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক শহরে নভেম্বরের 4 তারিখ, খুব সম্ভবত, সরি, মঙ্গলবার দিন। এবং সেই 4 তারিখে নির্বাচনের আর মাত্র 30 দিনের মতো সময় বাকি আছে, এবং তাতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটির এই নির্বাচনী লড়াই বেশ জমে উঠেছে। এবং এবারের নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটি আজকে একাধিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণে এসেছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে এবারের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে প্রবীণ এবং নবীনদের মধ্যে বিভক্তি দেখা দিচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের বাসিন্দা তাদের মধ্যে, এবং যারা গত 10 থেকে 20 বছরের মধ্যে নিউ ইয়র্কে এসেছেন অন্যান্য স্টেট থেকে, তাদের মধ্যে একটি ব্যাপক ব্যবধান এবং পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে জোহরাল মামদানি এবং অ্যান্ড্রু কুমার সমর্থকদের মধ্যে বিবেচনা করলে। যারা প্রবীণ নিউ ইয়র্কার, দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করেন, তাদের একটা উল্লেখযোগ্য অংশ সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে মেয়র পদে সমর্থন করছেন। কিন্তু যারা ইয়ং ভোটার, তরুণ ভোটার, এবং যারা গত 20 কিংবা তার থেকে কম সময়ের মধ্যে নিউ ইয়র্কে মুভ করেছেন অন্য স্টেট থেকে, তাদের মধ্যে বেশিরভাগ সমর্থক হচ্ছেন জোহরাল মামদানির। এবং এই বিষয়টি মেয়র নির্বাচনের পরও মেয়রের পরবর্তী দায়িত্ব পালনের প্রভাব সৃষ্টি করতে পারে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে একাধিক বিশ্লেষণে। তবে যেই বিষয়টি জরিপের, যদিও 7 পয়েন্টের ব্যবধানে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানি বিজয়ী হয়েছিলেন অ্যান্ড্রু কুমার বিরুদ্ধে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তরুণ ভোটারদের মধ্যে একটি বড় অংশ যারা বুশুইক, উইলিয়ামসবার্গ, ব্যাডফোর্ড স্টাইভেসেন্ট এলাকায় থাকেন, তাদের একটা বিরাট অংশ, বড় অংশ, উল্লেখযোগ্যভাবে বড়, তারা সমর্থন করছেন জোহরান মামদানিকে। এবং এদিক থেকে মামদানি বেশিরভাগ কৃষ্ণাঙ্গ অধ্যুষিত আউটার বড় নেইবারহুড গুলোতে, বেশিরভাগ, বিশেষ করে আপার ওয়েস্ট সাইড, আপার ইস্ট সাইড, ম্যানহাটনে বেশিরভাগ সমর্থন অ্যান্ড্রু কুমোর। এবং এই বিষয়টি নতুন ভাবে আসতে শুরু করেছে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে। তবে এখন একটি বিষয় যেটি দেখা যাচ্ছে যে যে তরুণ ভোটারদের মধ্যে সিবিএস নিউজের একটি সার্ভেতে জানা গেছে, যারা গত মাসে এই জরিপটি নিয়েছিল, তাতে দেখা যাচ্ছে যে তরুণ ভোটারদের মধ্যে জোহরান মামদানির সমর্থন 51% বেশি
অ্যান্ড্রু কুমোর চাইতে 51% পার্থক্য তরুণ ভোটারদের মধ্যে। আর প্রবীণ ভোটারদের মধ্যে অ্যান্ড্রু কুমোর চাইতে জোরান মামদানি এগিয়ে আছেন, তবে সেই ব্যবধানটি 19 পয়েন্ট মাত্র। তবে ব্যবধান এই ডাবল ডিজিট অর্থাৎ দুই অঙ্কের যে ব্যবধান দুটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সেটি কাটিয়ে উঠে জোরান মামদানির সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় কুমো আসতে পারবেন কিনা সে নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এবং এই বিষয়টাতে দেখা যাচ্ছে যে তরুণ ভোটারদের যারা সাম্প্রতিক কালে নিউ ইয়র্কে মুভ করছেন, এবং সাবেক মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন আজকে যে যারা এই তরুণ প্রজন্মের লোক তাদের বেশিরভাগই অভিবাসী কমিউনিটির মানুষ, তারা অন্যান্য স্টেট থেকে নিউ ইয়র্কের সুযোগ গ্রহণ করতে নিউ ইয়র্কে এসেছেন এবং এখানে ভোটার হয়েছেন, ভোটার তালিকাভুক্ত হয়েছেন। তাদের সমর্থনেই উজ্জীবিত করেছে জোহরান মামদানির মেয়র নির্বাচনকে। আরেকটি বিষয়, এবং এর রেভারেন্ড আল শার্পটন, যিনি ডেমোক্রেটিক পার্টিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সাম্প্রতিক কালেও অন্তত, তিনি আজকে বলেছেন যে তার জীবদ্দশায় মেয়র নির্বাচনকে কেন্দ্র করে প্রবীণ নিউ ইয়র্কার এবং নবীন নিউ ইয়র্কার মধ্যে এমন বিভক্তি তিনি আগে কখনো লক্ষ্য করেননি। তবে তিনি সরাসরি কোনো পক্ষ সমর্থন করছেন কিনা এই বিষয়ে কোনো মন্তব্য তিনি করেননি এখনো পর্যন্ত। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে তবে তবে বিল ডি ব্লাসিও বলেছেন যে অতীতের যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে সাবেক মেয়র ডিঙ্কিন্স কিংবা সাবেক মেয়র জুলিয়ানি কিংবা ব্লুমবার্গের সময় এই বিভক্তিটি লক্ষ্য করা যায়নি, যদিও ব্লুমবার্গের নির্বাচনের সময় কিছু সংখ্যক তরুণ সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে যারা এন্টারপ্রেনার এবং যারা ইয়ং আরবান প্রফেশনাল হিসেবে চিহ্নিত ছিল, তারা কিন্তু কিছু হলেও ব্লুমবার্গের সমর্থন ছিল। কিন্তু এইভাবে এই ধরনের পেশাগত দিক থেকে, বয়সের দিক থেকে, নবীন এবং প্রবীণের দিক থেকে যে পার্থক্যটা এখন লক্ষ্য করা যাচ্ছে, এটি আগে কখনো দেখা যায়নি, এই মন্তব্য করেছেন সাবেক মেয়র বিল ডি ব্লাসিও। নিউ ইয়র্ক সিটির সর্বশেষ মেয়রের যে জরিপটি আজকে পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত রেজিস্টার্ড ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমার মধ্যে পার্থক্য 18% ভোটে, এখনো পর্যন্ত 18 পয়েন্ট ভোটে, এবং 48% ভোটার এখনো সমর্থন করছেন জোহরান মামদানিকে মেয়র নির্বাচনে। এবং এই তথ্যটি দিয়েছেন ফক্স নিউজ। নিউ ইয়র্ক সিটির বিদায়ী মেয়র এরিক অ্যাডামস আজকে নিউ ইয়র্ক ছেড়ে আলবেনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন কিছুক্ষণ আগে। তিনি আলবেনিয়া যাচ্ছেন, অবশ্য যাওয়ার ব্যাপারটি খরচটি, তার বিমানের টিকিটের খরচটি বহন করছে নিউ ইয়র্ক সিটি, কিন্তু সেখানে থাকা, খাওয়া এবং ঘোরাঘুরির খরচটি বহন করবে আলবেনিয়া সরকার। আলবেনীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই মেয়র এরিক অ্যাডামসের এই সফর, এবং সফরে যাওয়ার আগে তার অফিস থেকে জানানো হয়েছে যে নিউ ইয়র্ক সিটি এবং আলবেনিয়ার মধ্যে ব্যবসায়িক আলোচনা, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির ট্যুরিজম পর্যটন খাতে আলবেনিয়ার ভূমিকা কি হতে পারে, এই বিষয়ে বিভিন্ন সলা পরামর্শ এবং উপদেশ বিনিময়ের জন্য মেয়র এরিক অ্যাডামস আলবেনিয়া গেছেন। 4 দিনের সফরে তিনি আজকে গেছেন, বৃহস্পতিবারে ফিরে আসবেন। তিনি গিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একটি দল যেটি তার নিরাপত্তা দিয়ে থাকে, এবং তার একজন ঘনিষ্ঠ সহযোগী তাকে সাথে নিয়ে তিনি গেছেন আজকে। যাওয়ার খরচটি দিচ্ছেন, আসা যাওয়ার খরচ দিচ্ছেন মেয়র নিজে তার অফিস থেকে, সেখানে থাকা এবং চলাফেরা খরচ দেবে আলবেনিয়া সরকার। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো এই কেরাম যে এখন অন্যদিকে যাচ্ছেন, হোয়াট অ্যাবাউট ইট অ্যাম্বাসেডারশিপ, ইজ ইট কনফার্ম উনি অর নট উনি ইয়েট? আজকে বলেছেন যে উনি অ্যাম্বাসেডারশিপের ব্যাপার নিয়ে এখনো কোনো কিছু ভাবছেন না। উনি যতদিন মেয়র আছেন নিউ ইয়র্ক সিটির কিভাবে নিউ ইয়র্ক সিটিকে সমৃদ্ধ করা যায়, ব্যবসা বৃদ্ধি করা যায়, সেই কাজের জন্যই তিনি মূলত আলবেনিয়া যাচ্ছেন। তো কি মনে করেন, হোয়াট ইজ হিজ পলিটিক্যাল ফিউচার? হি উইল হ্যাভ সাম পলিটিক্যাল ফিউচার উইথ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এতে কোনো সন্দেহ নাই। ও আরেকটি খবর আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আজকে আমি অন্য একটা সোর্স থেকে জেনেছি যে আগামী দিন কয়েকের মধ্যে কার্টিস সিলভা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। কার্টিস সিলভা সরে যাচ্ছেন, সরে গেলে সরে দাঁড়াচ্ছে তখন সরে মুখোমুখি দাঁড়াচ্ছে হয়ে তবে যাবেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনটি 2 জনের মধ্যে হবে। তবে বিশেষ ব্যাপার হচ্ছে যে এদের 3 জনের নামই ব্যালটে থাকবে। কার্টিস সিলভার নামও থাকবে, এরিক অ্যাডামসের নামও থাকবে, আরেকজন যিনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ছিলেন তার নামও ব্যালটে থাকবে।
সো কার্টিস সিলভা এবং এরিক হেরামের উপর তো চাপ সৃষ্টি করেছিলেন আমাদের মহামান্য প্রেসিডেন্ট। সো একজন ওই যে বলে একে একে নিবিচে ডিউটি, এরকম আর কি, যে একজন একজন করে আস্তে আস্তে পড়ে যাচ্ছেন। সো কেউই টিকতে পারছেন না। এখন দেখা যাচ্ছে প্রেসিডেন্ট সরাসরি ইন্টারফেয়ার করছেন নিউ ইয়র্ক সিটি ইলেকশনে। হোয়াট ডু ইউ থিংক? তবে অ্যান্ড্রু কুমো আজকে জানিয়েছেন যে তিনি কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের এন্ডোর্সমেন্ট অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না। তিনি সেটাও জানিয়েছেন। অ্যান্ড্রু কুমো জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি তাকে এন্ডোর্সও করেন, তিনি সেটি গ্রহণ করবেন না। অ্যান্ড্রু কুমো তিনি গ্রহণ করা না করার তো কিছু আসে না। আমি এন্ডোর্স করলাম একজনকে, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। বাট আমার যে বেস আছে, বেস তো জেনে ফেললো যে আপনাকে আমি এন্ডোর্স করছি, রাইট? ওনার এই পলিটিক্সটা খুব সস্তা পলিটিক্স করতেছেন ওনারা, এটা বোঝা যাচ্ছে সব। হাসান ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এনি কমেন্ট নিউ ইয়র্ক সিটির সস্তা পলিটিক্সের উপর? তাই আমি আগেও বলেছি যে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ফাইটটা আলটিমেটলি দাঁড়াচ্ছে মামদানি এগেইনস্ট ট্রাম্প অ্যান্ড কুওমো। এটা মাথায় রাখবেন, ফাইটটা মামদানি কুওমো নয়, মামদানি ভার্সেস ট্রাম্প অ্যান্ড কুওমো। এবং তার সঙ্গে যুক্ত হয়েছেন বিল অ্যাকারম্যানের মতো হেজ ফান্ড বিলিয়নিয়াররা। ফাইটটা খুব ইজি হবে না, আমি আবারও বলি ফাইটটা খুব ইজি হবে না। কারণ একটু আগে নাজমুল যেটা বললো খুব সিগনিফিকেন্ট, তা হচ্ছে যে এদেশে এই শহরের আফ্রিকান আমেরিকানরা কিন্তু এখনো ভারী সংখ্যায় কুওমোর পক্ষে। এই যে বিভক্তিটা, এই বিভক্তিটা যদি এড়াতে না পারে মামদানি, তার জন্য চ্যালেঞ্জটা খুব বড় হয়ে দাঁড়াবে। ফলে আমি বলবো যে শ্যাম্পেনের বোতল খোলার আগে একটু অপেক্ষা করুন, এখনো শ্যাম্পেনের বোতল খোলার সময় আসেনি। Thank you so much. Thank you. Nazrul Hasan, what is the latest poll? এখন মামদানি, কিন্তু এখানে একটা কথা, মামদানির কথাই আবার রিপিট করা যায়, সেটা হচ্ছে যে ঠিক একই অবস্থা ডেমোক্রেটিক প্রাইমারি আগে অ্যান্ড্রু কুমো এবং মামদানির মধ্যে ছিল। অ্যান্ড্রু কুমো 18 পয়েন্ট 20 পয়েন্টে এগিয়ে ছিল এবং মামদানি বারবার বলতেছিল যে আমরা প্রতিদিনই লিড কাটতেছি। এবং এই জিনিসটা এখন এখানে দেখা যাচ্ছে যে 20 পয়েন্ট লিড ছিল 3 দিন আগে, যেটি 18তে নেমে এসেছে। এবং কার্টিস সিলভা যদি সত্যি সত্যি, যেটা আমি শুনতে পাচ্ছি এখন, যে কার্টিস সিলভা যদি সরে দাঁড়ায়, তাহলে রিপাবলিকান কোনো প্রার্থীর ভোটই জোহরান মামদানি পাওয়ার কথা না স্বাভাবিকভাবে। তবে কার্টিস সিলভাকে যারা সমর্থন করে 11 to 12% স্টিল উইথ দেম। তো সেই ভোটগুলো, এবং যেটা হাসান ভাই বললেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও জোহরান মামদানিকে লড়াই করতে হচ্ছে। দেখার বিষয় হচ্ছে যে কার্টিস সিলভা যদি সরে দাঁড়ায়, ডোনাল্ড ট্রাম্প কি মন্তব্য করে এটার উপরে, তখন অনেক কিছু নির্ভর করছে কমেন্ট করার ব্যাপারে। সো আপনি কি মনে করেন এই 10% যে সেলোয়ার, এটা চলে যেতে পারে কোমর দিকে? সো কোমর যে 10%, ইট অল ডিপেন্ডস। তবে হাসান ভাইয়ের সাথে আমি একমত যে এই লড়াই দিনে দিনে তীব্র আকার ধারণ করছে। গড নোজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস আপনাদের সবাইকে। হাসান ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের সাথে আছে নির্জর সাকিব, একটু পরে ওনার সাথে আলোচনা করি। আপনাকে দিয়ে শুরু করবো আজকে, যে সারা বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে যে কি হয় গাজা বিষয়ের যে সম্মেলন, এই সম্মেলনে কি হয়, যে শান্তি এবং যুদ্ধবিরতি যে আলোচনা শুরু হয়েছে, এবং এটা কি কোন সাস্টেনেবল কিছু হবে কিনা, এই বিষয়েও অনেকের চোখ আছে। সো আপনার অ্যানালাইসিস একটু জানতে চাই যে আপনি কি মনে করেন, বিভিন্ন সংবাদ মাধ্যম আপনার অ্যানালাইসিস কি বলে? তাহের, এই নিয়ে আমরা কথা বলেছি আগের সপ্তাহেও দুবার দুয়েক। তা হচ্ছে যে ইতিমধ্যে একটা মোমেন্টাম লক্ষ্য করছি আমরা এই শান্তি চুক্তির পক্ষে। যে প্রস্তাবটা ডোনাল্ড ট্রাম্প করেছেন তার সমস্ত ফ্ল সত্ত্বেও, তার সমস্ত ত্রুটি সত্ত্বেও দেখতে পাচ্ছি আমরা সবাই এটাকে ওয়েলকাম করেছেন, ইনক্লুডিং হামাস। 8টি আরব দেশ ওপেনলি একসাথে যৌথ বিবৃতিতে সমর্থন করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন সমর্থন করেছে, ফ্রান্স এবং সৌদি আরব তো এই প্রস্তাবের পেছনেই ছিল কার্যত। এবং আজকে প্রথম মিটিং হয়েছে, সোমবারে শারমাল শেখে প্রথম মিটিং হয়েছে, এবং প্রথম মিটিং এর পরে আমি দেখতে পাচ্ছি ইজিপ্ট থেকে বলা হচ্ছে যে অধিকাংশ প্রশ্নেই আমরা ঐক্যমতের দিকে এগুচ্ছি। 3টা ইস্যু নিয়ে আজকে কথা হয়েছে। এক হচ্ছে সিজফায়ার, কখন থেকে সিজফায়ার কার্যকর হচ্ছে এবং এটা পূর্ণ সিজফায়ার কিনা। দ্বিতীয়ত হচ্ছে হস্টেজদের, জিম্মিদের মুক্তি দেওয়া হচ্ছে কতজনকে, কিভাবে, কাদের হাতে হ্যান্ডওভার করা হবে সেই প্রশ্ন। এবং 3 নম্বর মানবিক ত্রাণ পাঠানোর বিষয়টি, কিভাবে, কার হাত দিয়ে এটা ডিস্ট্রিবিউট হবে। এই 3টি প্রশ্নেই
ইজিপশিয়ানরা বলছে, আমি কারোর উদ্ধৃতি দিয়ে বলছি আমি, তারা বলছে যে প্রোগ্রেস হয়েছে এবং তারা ভেরি অপটিমিস্টিক এই আলোচনা থেকে। তো চ্যালেঞ্জগুলি কি এটা মাথায় রাখতে, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে হামাস চাইছে যে এই সিজফায়ারটা যেন পার্মানেন্ট হয়। ডোনাল্ড ট্রাম্প সাহেব বলেছেন পার্মানেন্ট, কিন্তু ইসরায়েল এটা পার্মানেন্ট মনে করছে না। ইসরায়েল একথা বলছে যে তাদের সৈন্য সে উদ্রহ করছে না, উদ্রহ তারা করে নিয়ে আসবে, কিন্তু গাজার উত্তরে ইসরায়েলের পাশাপাশি যে নোম্যান ল্যান্ড তারা তৈরি করেছে, যে এলাকাটা তারা তৈরি করেছে, সেই এলাকায় সৈন্য সরিয়ে নেবে। তার মানে কি দাঁড়ালো যে যুদ্ধবিরতি কার্যকর হলো, শান্তি চুক্তি কার্যকর হচ্ছে, কিন্তু ইসরায়েলি সৈন্য কিন্তু প্রত্যাহার করা হচ্ছে না। এটা 2 নম্বর। 3 নম্বর, আমি একটু আগে যেটা বললাম, সবচেয়ে বড় কন্টেনশাস ইস্যু হচ্ছে গিয়ে এই যে সিজফায়ারটা করলাম, এটা যে পার্মানেন্ট হবে তার গ্যারান্টি কি? কি গ্যারান্টি দেবে? ঠিক আছে, আমি আমার সমস্ত জিম্মি হ্যান্ড ওভার করলাম, হামাসের কাছে তো একটাই কার্ড, তারা হয়তো একটাই কার্ড, তার হাতে গোটা 20 জীবিত, আর গোটা 20 মনে করা যায় বা 25টা মনে করা যায় মৃত, বা আরো বড় সংখ্যায় মৃত মানুষ হয়তো আছে, দেহ অবশেষ আছে। কিন্তু আমি হ্যান্ড ওভার করার পরে ইসরায়েল যে আবার আক্রমণ শুরু করবে না, তার গ্যারান্টি কই? কে গ্যারান্টি দিচ্ছে? আমেরিকা তো গ্যারান্টি দিচ্ছে না। ফলে সকল আলোচনার কেন্দ্রীয় বিন্দু হচ্ছে এই মুহূর্তে হামাসের পয়েন্ট অফ ভিউ থেকে সিজফায়ারের এই গ্যারান্টিটা। অন্যদিকে ইসরায়েল বলছে যে হামাস তো বলেছে পলিটিক্যাল রাজনীতি করবে না, সে গাজার নিয়ন্ত্রণ ভার আর বহন করবে না, কিন্তু অস্ত্র সংবরণ করবে কি? এই প্রশ্নে হামাস কিন্তু এখনো সম্মত হয়নি। তার কারণটা খুব স্পষ্ট। হামাস একটা বিপ্লবী সংগঠন, সন্ত্রাসী বলতে পারি, বাট বিপ্লবী সংগঠন। এখন বিপ্লবী সংগঠন যদি তার অস্ত্র সংবরণ করে বা অস্ত্র তুলে দেয়, তাহলে তার বিপ্লবী থাকে না যুদ্ধ, সে পুরোপুরি সারেন্ডার করলো। এই যে দৃশ্যটা, হামাস অস্ত্র সারেন্ডার করছে, কার কাছে করছে তাও কিন্তু স্পষ্ট না। কাকে দেবে অস্ত্রটা? ইসরায়েলকে দেবে? আমেরিকাকে দেবে? যে নতুন যে আন্তর্জাতিক ট্রানজিশনাল সেনাবাহিনী আসছে, সৈন্যবাহিনী, তাদের কার হাতে তুলে দেবে? স্পষ্ট নয়। হামাস চাইছে ঠিক আছে, যদি দিতেই হয় আমাকে, আমি অস্ত্র তুলে দেবো প্যালেস্টিন অথরিটির কাছে, মাহমুদ আব্বাসের সরকারের কাছে, কারণ আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা অল প্যালেস্টিনিয়ান অথরিটির সরকার গঠন করা, সেটা আমাদের মূল লক্ষ্য, এবং আমরা রাজি আছি, হামাস ইঙ্গিত করেছে। কিন্তু অস্ত্র কাকে তুলে দেবো এর প্রশ্ন কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এখন আমার নিজস্ব মন্তব্য করছি আমি, যে আমি আগেও বলেছি, এখনো বলছি আমি, যে এটা একটা এতদিন 2 বছর পরে প্রথম একটি হতাশার মধ্যে আসার বিন্দু দেখতে পাচ্ছি আমি, এবং এই জন্য সমস্ত কৃতিত্ব ডোনাল্ড ট্রাম্প সাহেবের। আজকে দেখলাম, আমি গার্ডিয়ান পড়ছিলাম, গার্ডিয়ান খুব একটা ট্রাম্পকে পছন্দ করে না। গার্ডিয়ান লিখেছে যে এই শান্তি চুক্তি যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, তার একমাত্র কৃতিত্ব ডোনাল্ড ট্রাম্পের। গার্ডিয়ান লিখছে, আমি খুব সারপ্রাইজ। এবং আসলেই তো ডোনাল্ড ট্রাম্প সাহেব তার উইল চাপিয়ে না দিলে, ডোনাল্ড ট্রাম্প সাহেব নেতানিয়াহুকে এই চুক্তি মানতে বাধ্য না করলে এই চুক্তি এগোতো না। আমরা এও জানি যে চুক্তিটি নেতানিয়াহুর সঙ্গে একসাথে বসেই করা হয়েছে এবং নেতানিয়াহুর সমস্ত দাবি তাকে মেনে নেওয়া হয়েছে। কিন্তু ওই দুটো ইস্যু আছে এখানে, যেটা ইস্যুগুলো কমপ্লিটলি নেতানিয়াহুর স্বার্থের বিরুদ্ধে। এক হচ্ছে প্যালেস্টাইন স্টেট, কেমন এখানে একটা শেষ ধারাটা আছে যে এই মুহূর্তে প্যালেস্টাইন স্টেট হচ্ছে না, কিন্তু প্যালেস্টিনিয়ানদের রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে তারা সম্মান দেখাচ্ছে। রিফর্ম হবে পিএ, রিফর্ম হওয়ার পরে যখন তারা রেডি হবে, তখন তাদেরকে এই ব্যাপারটা নিয়ে কথা বলা হবে। এই ইস্যুটাতে, এই ধারাটাতে সম্মত ছিল না নেতানিয়াহু, অনেকটা চাপিয়ে দিয়েছে 1 নম্বর। 2 নম্বর যে ইস্যুটা একদমই রাজি ছিল না নেতানিয়াহু, তা হচ্ছে যে ইসরায়েল সৈন্য প্রত্যাহার করা নিয়ে। ট্রাম্প সাহেব বলেছেন ইসরায়েল সৈন্য প্রত্যাহার করা হবে, ইসরায়েল সৈন্য প্রত্যাহার করতে রাজি নয়, এখনো রাজি নয়। ইন্টারেস্টিংলি নেতানিয়াহু দেশে ফিরেই প্রথম যে কথাটা বলেছেন হিব্রু ভাষায় তার দেশের মানুষকে, যে আমি থাকতে কোনো অবস্থাতেই একটা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হবে না। উনি কমিট করে এলেন ট্রাম্প সাহেবের কাছে, চুক্তি হয়ে গেল, প্রস্তাব পাস করা হলো, কিন্তু উনি ফিরেই
প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে হিব্রু ভাষায় জানাচ্ছেন তিনি যে আমি বেঁচে থাকতে ওভার মাই ডেড বডি ফিলিস্তিন রাষ্ট্র হবে না। ফলে সন্দেহ জাগে যে আসলেই এই প্রস্তাব যে করা হলো একে শুধুমাত্র লোক দেখানো কিনা, শুধুমাত্র হামাসকে নিরস্ত্রীকরণ করবার জন্য কিনা। আমার শুধু বিশ্বাস এই যে যেহেতু আরব দেশগুলি বিশেষ করে সৌদি আরব এর সঙ্গে যুক্ত আছে, এবং আপনারা জানেন যে ইসরায়েল তার দীর্ঘদিন থেকে ঘাট বেঁধে বসে আছে কিভাবে সৌদির সঙ্গে তার সম্পর্ক গড়বে, ফলে এই চাপটাও ইসরায়েলকে মানতে হবে। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে বিশ্বজুড়ে যে জনমত তৈরি হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিগেস্ট লসটা কি গত 2 বছরে? ইসরায়েল মিলিটারিলি অনেক উইন করেছে, বাট বিগেস্ট লস কি? ইসরায়েল বিশ্বে এখন একদম কার্যত একা। যুক্তরাষ্ট্র ছাড়া তার কোনো বন্ধু নেই, যুক্তরাষ্ট্র ছাড়া তার কোনো সহায়ক শক্তি নেই। এমনকি ইউরোপীয় দেশগুলি, যুক্তরাজ্য, ফ্রান্স মনে করা যাবে, বা আমাদের পাশাপাশি কানাডা, যারা কিনা এদের ট্রেডিশনাল অ্যালাই, ট্রেডিশনাল মিত্র, তারা এখন স্পষ্টত ইসরায়েলের বিপক্ষে চলে গেছে। এই জন্য নয় যে সরকারগুলি খুব একটা প্রগতিশীল সরকার, ঠিক অন্য কারণে দেশের ভেতর থেকে প্রতিবাদ উঠছে। আপনারা দেখেছেন গতকাল কি ঘটেছে এই ফ্লোটিলা নিয়ে। ইতালি, সারা দেশ জুড়ে, সারা ইতালি জুড়ে বিক্ষোভ হয়েছে। সারা ইতালি জুড়ে যেভাবে এই ফ্লোটিলার সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। স্পেনের সরকার স্পষ্টভাবে বলেছে তারা এই সরকারের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। কলম্বিয়া তো আপনি জানেনই, আপনারা কলম্বিয়া সম্পর্ক ত্যাগ করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে স্যাংশনের কথা বলেছে। ফলে বিশ্বজুড়ে জনমত সংগঠিত হচ্ছে যা ইসরায়েলের জন্য একটা চাপ সৃষ্টি করেছে, সেই কারণে রাজি হয়েছে তারা। এখন প্রশ্ন হচ্ছে যে এই হামাস নিরস্ত্রীকরণ করবার পরে আসলেই কি এই শান্তিটা দীর্ঘস্থায়ী হবে কিনা এবং ইসরায়েল এই শর্তগুলি মেনে নেবে কিনা, এটা আমরা জানি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই। সো নেতানিয়াহুর যে এই অবস্থান, একে তো হচ্ছে যে আপনি জানেন যে সারা বিশ্বের মধ্যে তার যে মোরাল যে একটা স্ট্রেংথ থাকতে হয় তাকে সাপোর্ট করার জন্য। অনেক রাষ্ট্রের প্রধান যারা, তারা হয়তো মনে করেন যে তাকে আমরা সাপোর্ট করবো, কিন্তু তাদের এত বেশি গণহত্যা এবং এত বেশি অন্যায় হয়েছে যে এদের মোরাল স্ট্রেংথ আর নেই তাকে ইসরায়েলকে ডিফেন্ড করার মতো। কিন্তু এরপরেও এই নেতানিয়াহুর এই যে এগুয়েমি, এত শক্তি উনি কোত্থেকে পান? তাহের, খুব সিম্পল তো। আমি একটু আগে বললাম নেতানিয়াহু তো একা নন, তার সঙ্গে আছেন আমাদের মার্কিন প্রেসিডেন্ট, তার সঙ্গে আছেন মার্কিন যুক্তরাষ্ট্র, এবং যে দেশগুলোর কথা বললাম আমি, সেই দেশগুলো কিন্তু কোন সম্পর্ক ত্যাগ করেনি। যেমন যুক্তরাজ্য মনে করা যাক, যুক্তরাজ্য মুখে বলেছে স্বীকৃতি দিলাম, পাশাপাশি আবার যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তার জন্য গোলা বারুদ এই মধ্যে সরবরাহ করেছে যুক্তরাজ্য। জার্মানি একসময় ইহুদিদেরকে গণহত্যার দায়ী করেছি আমরা, সেই জার্মানি কিন্তু এখনো স্বীকৃতি দেয়নি এবং স্পষ্ট সমর্থন করে যাচ্ছে নেতানিয়াহু সরকারকে। এটা 2 নম্বর। আর মোস্ট ইম্পর্টেন্টলি দেশের ভেতরে কিন্তু 6 মাস আগেও বা 1 বছর আগে আমরা বলছিলাম কি এই সরকার টিকবে না, যে নেতানিয়াহু সরকার পড়ে যাবে। আজকে আপনাকে বলছি আমি, নেতানিয়াহু দেশের ভেতরে অলমোস্ট 70% অ্যাপ্রুভাল রেটিং, তার সমর্থনে প্রতিটি তার অবজেক্টিভ তিনি পূরণ করেছেন। কি করেছেন? হামাসকে নিশ্চিহ্ন করেছেন। 2 নম্বর, প্যালেস্টিনিয়ান রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে নিশ্চিহ্ন করেছেন, কোয়াইট আনলাইকলি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইরানকে তিনি পর্যস্ত করেছেন। ফলে প্রতিটি পলিটিক্যাল অবজেক্টিভ, মিলিটারি অবজেক্টিভ তিনি কিন্তু অ্যাচিভ করেছেন। এবং সে কারণে একমাত্র জিম্মি ছাড়া আর প্রতিটি প্রশ্নে ইসরায়েলের নাগরিকরা কিন্তু তার সাথে আছেন। এবং ফলে যদি আগামী বছর নির্বাচন হয়, বলা হচ্ছে হয়তো তিনি নির্বাচনে আরো এগিয়ে আনবেন, তাতে কিন্তু নেতানিয়াহু কিন্তু আবারও ক্ষমতায় ফিরে আসবেন বলে ভাবা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নির্জর সাকিব, প্রফেসর নির্জর সাকিব, আপনাকে অনেক অভিনন্দন। অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। ডক্টর সাকিব, আপনাকে জানতে চাই যে যেটা আমরা আলোচনা করলাম মিডল ইস্ট ক্রাইসিস, এর মধ্যে আরেকটা ডেভেলপমেন্ট আছে। আপনি তো আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেন যে পাকিস্তান এবং সৌদি আরবে একটি আপনি জানেন সামরিক চুক্তি আবদ্ধ হয়েছে। এই চুক্তিটি কি এবং এর যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা এই রিজিয়নের উপর কি পড়বে বলে আপনার মনে হয়, এবং বাংলাদেশ এক্ষেত্রে কোনো ধরনের বেনিফিট বা কোনো শিক্ষা নিতে পারে কিনা এখান থেকে?
ধন্যবাদ। আসলে একটা মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট সই হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে। এটা কিন্তু খুব রেয়ার একটা ঘটনা। এর আগে আমরা খুব সচরাচর এই ধরনের ঘটনা কোল্ড ওয়ারের পরে কিন্তু সেভাবে দেখিনি। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হর হামেশাই আমরা মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট হতে দেখেছি ওই সময়টাতে, ইন্টারওয়ার পিরিয়ডে। কিন্তু ক্রমশ কিন্তু ওই ডিফেন্স প্যাক্ট সই হওয়া অথবা ফ্রিকোয়েন্সিটা একদম কমে আসছিল যদি গ্রাফে দেখানো যেত। তো এই মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী ধরনের একটা অ্যালায়েন্স, এবং এই অ্যালায়েন্স নিছকই কোনো একটা মামুলি যৌথ সামরিক মহড়া না। এই চুক্তিতে স্পষ্ট করা হয়েছে যে যদি পাকিস্তান বা সৌদি আরব এই দুই দেশের কোনো একটি মাত্র আক্রান্ত হয় তাহলে উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচিত হবে, এবং সেই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য যে কোনো পন্থায় বাই এনি মিনস নেসেসারি এই দুই দেশের বৈধ এখতিয়ার থাকবে। এবং ক্যাটেগরিক্যালি দুই দেশের অফিসিয়ালসদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটার মধ্যে কি পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলা পড়বে কিনা, এবং আমি চেক করেছি দুই দেশের অফিসিয়ালরা সর্বশেষ তাদের যে স্টেটমেন্ট তাতে কিন্তু বলেছে যে নিউক্লিয়ার ডিটারেন্স কিন্তু এক্সটেন্ডেড হবে সৌদি আরবের ওপরে। পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের সুযোগ বা সুবিধা সৌদি আরব পাবে। তো প্রশ্ন হচ্ছে যে এতদিন প্রয়োজন হলো না, কারণ আমরা জানি দীর্ঘদিন ধরে একটা সামরিক কৌশলগত সহযোগিতা এই দুই দেশের মধ্যে ছিল। এখন হঠাৎ করে এসে এরকম একটা মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট হিসেবে একদম পাকাপাকি করার প্রয়োজনটা কেন হলো? তো এর প্রয়োজন সৌদি আরবের দিক থেকে দেখলে সম্প্রতি কাতারের উপর যে ইসরায়েলের হামলা, আমরা জানি যে কাতারে আমেরিকার সবচেয়ে বড় মিলিটারি বেস ইন দ্য মিডল ইস্ট অবস্থিত। ডিসপাইট দ্যাট দোহার উপরে যেরকম ইম্পিউনিটি নিয়ে একরকম ইউনিল্যাটারাল ভাবে ইসরায়েল বিমান হামলা চালালো, সেটা নিঃসন্দেহে ত্বরান্বিত করেছে এই প্রক্রিয়াকে। আর পাকিস্তানের দিক থেকে দেখলে আমরা যদি ওই 12 days ওয়ার ইরানের সাথে যেটা হয়েছে ইসরায়েলের, সেটার সময়কার স্মৃতিটা একটু স্মৃতিচারণ করি। সে সময় কিন্তু ইসরায়েলের ভেতরের বিভিন্ন অ্যানালিস্ট, প্রফেসর এবং রাজনৈতিক নেতারা প্রকাশ্যেই বলার চেষ্টা করেছেন যে ইরানের পরবর্তীতে তাদের টার্গেট হচ্ছে পাকিস্তান, যেহেতু পাকিস্তান আরেকটি মুসলিম দেশ যাদের এরকম নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে। সো পাকিস্তানের দিক থেকে ইনসেন্টিভটা হচ্ছে যে সৌদি আরব এবং পাকিস্তান যেহেতু কাছাকাছি ধরনের থ্রেট পারসেপশন, সো ওনারা একত্রিত হলে এই ক্যাপাবিলিটি অ্যাগ্রিগেশন হয় এবং তারা একত্রিতভাবে শত্রুর মোকাবেলা করতে পারে। তো আর বেনিফিটের দিক থেকে দেখলে, যেটা আগে বলছিলাম নিউক্লিয়ার ডিটারেন্সের আন্ডারে যদি সৌদি আরব আসে সেটা একটা বিরাট পাওয়া। আবার সৌদি আরবের যে বিরাট পুঁজি সেটা পাকিস্তানের সেনাবাহিনী এবং প্রতিরক্ষা আপনার যে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস সেটার কাজে লাগবে। এছাড়া সৌদি আরবের যেহেতু ওয়েস্টার্ন বিভিন্ন সিস্টেমের সাথে সরাসরি সম্পর্কটা আর একটু বেটার পাকিস্তানের চাইতে, সো সেই টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজটাও এবং ট্রেনিংটাও কিন্তু পাকিস্তান অ্যাভেল করতে পারবে। তো এই সব কিছু বলার যেটা দ্বিতীয় দিক, যেটা আপনি প্রশ্নের মধ্যে করেছিলেন বাংলাদেশের ব্যাপারটা, আমি মনে করি এটা খুব সিগনিফিক্যান্ট একটা মোমেন্ট বাংলাদেশের জন্য, এবং থ্রেট পারসেপশন এবং সামরিক সক্ষমতার যে ডেফিসিয়েন্সি বাংলাদেশের আছে, যে অপরিসীম ঘাটতি আছে, সেটার দিক থেকে বাংলাদেশের এই ধরনের ডিফেন্স প্যাক্টের কথা খুব শক্তিশালীভাবে চিন্তা করা উচিত বলে আমি মনে করি। কেন আমি মনে করি? মাত্র কিছুদিন আগে ত্রিপুরার রাজা প্রদ্যোৎ বিক্রম বাংলাদেশের হাত থেকে চট্টগ্রাম দখল করে একটা বৃহৎ ত্রিপুরা রাজ্য গঠনের একটা সরাসরি হুমকি অথবা আহ্বান কেন্দ্রীয় সরকারের প্রতি জানিয়েছেন একটি পডকাস্টে। এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া খুব একটা কথা বলেনি, কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে আমি এটা দেখেছি। ঠিক এর পরপরই পার্বত্য চট্টগ্রামে কিছু নাটকীয়তার মধ্যে দিয়ে কিছু জ্বালাও পোড়াও আমরা দেখলাম, সেনাবাহিনীর উপর হামলা দেখলাম, এবং আমি মনে করি যে এই ঘটনাগুলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এখন কালকে যদি ইন্ডিয়া বলে যে বাংলাদেশের অভ্যন্তরে একটা জঙ্গি ঘাঁটি আছে এবং সেখান থেকে ইন্ডিয়াতে হামলা হয়েছে, যেভাবে পেহেলগ্রামের কথা তারা বলেছিল কাশ্মীর প্রসঙ্গে, এবং সেই জন্য বাংলাদেশের ভেতরে একটা সার্জিক্যাল স্ট্রাইক করা এখন প্রয়োজন, এটা যদি একটা আমরা সিমুলেট করি এরকম একটা সিচুয়েশনকে, তাহলে সিম্পলি আমাদের ডিফেন্স ইজ নো ম্যাচ ফর ইন্ডিয়ান ডিফেন্স অথবা ইন্ডিয়ান এয়ার পাওয়ার। আমাদের এয়ার ডিফেন্স কিছুই না, মানে জাস্ট ইনকম্পারেবল। সুতরাং আমি মনে করি এই পরিবর্তিত ভূ রাজনৈতিক এবং
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের উচিত যে কোনো একটা এক্সটেন্ডেড ডেটারেন্সের ভেতরে যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করা। এবং আমি যেহেতু যেটা আগে বলছিলাম, অন্য প্রোগ্রামে বলেছি, আপনার অন্য কোন একটা এপিসোডে বলেছি যে আমাদের যেহেতু বর্ডারের পাশেই হচ্ছে আরাকান এবং বার্মা, এবং সেখানে যেহেতু যুদ্ধ বিধ্বস্ত একটা পরিস্থিতি বিরাজ করছে, সেই বিবেচনাটাও আমরা সাথে নিয়ে আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে একদম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে বাংলাদেশ ফার্স্ট একটা ডিফেন্স ডক্ট্রিনের আওতায় এরকম একটা নিরাপত্তা অ্যাগ্রিগেশনের দিকে আমাদের দ্রুত চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ। সো এটা কার সাথে হতে পারে আপনার? এইটা হতে পারে বিভিন্ন পক্ষ থাকতে পারে এখানে যাদের ইন্টারেস্ট আছে, যারা মনে করে সিমিলার ধরনের থ্রেট তারা ফেস করে, বাংলাদেশ যে ধরনের থ্রেট ফেস করে সেই ধরনের একটা কমন এনিমি যারা ফিল করে থ্রেট পারসেপশন, তাদের ক্ষেত্রে হতে পারে। অথবা রিজিয়নের মধ্যে আছে পাকিস্তান আছে, আর তো আমি কোনো দেশ দেখি নাই। চায়না আছে, যদিও চায়নার ডিফেন্স প্যাক্টের নজির খুব বেশি নেই পৃথিবীতে, যদিও ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্টের অনেক নজির তাদের আছে, এবং তারা সেই কোঅপারেশনের আন্ডারে একটু ছোট মাত্রার সুযোগ সুবিধা দিয়ে থাকে। জি, আপনি যেটা বলেন যে সৌদি আরবের সাথে পাকিস্তানের যে ডিফেন্স, আপনি জানেন সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক খুবই তলে তলে খুব উষ্ণ। সো আপনি কি মনে করেন যে ইট উইল মেক লট অফ বিগ ডিফারেন্স? আমি মনে করি যে রিয়াদের পলিসি মেকাররা দোহাতে যে হামলাটা হলো সেটার পরে এক রকমের এক্সিস্টেন্সিয়াল ড্রেড ফিল করেছে। কারণ হচ্ছে আমি যেটা বলছিলাম, কাতার হচ্ছে পুরা মিডল ইস্টে আমেরিকার সবচাইতে বড় মিলিটারি বেসকে হোস্ট করে। তা সত্ত্বেও আমেরিকান ইন্টেলিজেন্সের সম্পূর্ণ জ্ঞাতসারে দোহার উপরে যদি এরকম একটা ইম্পিউনিটি সহ একটা বোমা হামলা হতে পারে, ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল দিয়ে, এবং তার ফলশ্রুতিতে বেসিক্যালি নেতানিয়াহুকে দিয়ে একটা লোক দেখানো সরি বলা ছাড়া কোনো কিছুই ইসরায়েল যখন ফেস করে না, তখন আসলে সৌদি আরবের বুঝতে বাকি থাকার কোনো কারণ নাই যে আসলে আমেরিকান ডিফেন্সের যে কথা সেটা আসলে ফাঁকা বলি। আমেরিকা আসলে এইখানে সেই অর্থে কোনো প্রকার ডিফেন্সিভ আমব্রেলা প্রোভাইড করবে না যখন শত্রুটা হচ্ছে ইসরায়েল। তো সেই কারণে যতই ভালো সম্পর্ক থাকুক, একটা স্টেট যখন তার এক্সিস্টেন্সিয়াল থ্রেট ফিল করে তখন সে আসলে ক্যাপাবিলিটি অ্যাগ্রিগেশনটাকে ওই এক্সিস্টেন্সিয়াল লেভেলে নিয়ে যায়, যেটা পাকিস্তানের ক্ষেত্রে করার মূল কারণ হচ্ছে নিউক্লিয়ার ডিটারেন্স। জাস্ট অল্প একটু নিউক্লিয়ার ডিপ্লয়মেন্ট ইজ ইনাফ টু ডেটার এক্সিস্টেন্সিয়াল লেভেল ওয়ার এগেইনস্ট সৌদি আরবিয়া। সো আমি মনে করি এটা ডিটারেন্স হিসেবে যথেষ্ট কার্যকর এখন আজকের যুগেও। আমি খুব সংক্ষেপে জানতে চাই যে সৌদি আরব এবং পাকিস্তানের যে প্যাক্ট, যে সামরিক চুক্তি, এর মধ্যে কি কি আছে আপনার? যেটা বলছিলাম, আমি পুরো ডকুমেন্টটা পড়িনি, তবে যেটা মূল কথা সেটা হচ্ছে যে যদি কোনো একটি দেশের উপর আক্রমণ হয় তাহলে এটা আইনত বোধ, অর্থাৎ দুই দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে, এবং সেইটাকে প্রতিরোধ করার জন্য দুই দেশ যৌথভাবে সর্বৈব পন্থায়, ঠিক যেভাবে নিজের উপর হামলা হলে যেভাবে সেটাকে প্রতিরোধ করত সেভাবে সেটা প্রতিরোধ করতে পারবে। এবং পাকিস্তানের যেহেতু নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে, সো পাকিস্তান এই ক্লজের আন্ডারে সেই নিউক্লিয়ার ক্যাপাবিলিটি কিন্তু এক্সটেন্ড করেছে, অর্থাৎ সৌদি আরবিয়া টেকনিক্যালি অ্যাক্সেস পাবে পাকিস্তানের নিউক্লিয়ার উইপনের। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি, এইটার সঙ্গে একটু আমি এই বিষয়ে তার হিসাবে কিছু বলবেন? জি জি, আমি একটু বলতে চাচ্ছিলাম আর কি, যেটা আপনি যে প্রশ্নটা করলেন যে মানে এই যে প্যাকটা হলো, এখানে আমার একটু বক্তব্যটা অন্যরকম আর কি। সেটা হলো যে এটা আমার কাছে মনে হচ্ছে এটা আমেরিকান গেম, কারণ পাকিস্তান এখন আমেরিকার খুব গুড বুকে আছে এবং তাদের সঙ্গে খুব ভালো ধরন সম্পর্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পার্সোনালি তারা দেখা করে গেছে গত সহ, এবং সৌদি আরব তো আমেরিকার একজন বড় মিত্র আর কি। এখানে মিডল ইস্টে আমেরিকার কোনো প্ল্যান একটা আছে যেটার জন্য এই জোটটা দরকার। এটা আমেরিকার কনসেন্টের বাইরে এটা হয়েছে, এটা আমি মনে করি না। তাদের একটা প্ল্যান এখানে আছে আর কি।
এবং কেন এটা আমেরিকার কাছে পাকিস্তানের গুরুত্ব কেন বেশি, এই জন্য যে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার উইপন আছে আর কি। তো এশিয়াতে একটা নিউক্লিয়ার উইপনধারী দেশ, তাকে কাজে লাগানো বা তাকে ব্যবহার করার কোনো প্ল্যান এদের কাছে আছে, সেটার ভিত্তিতে আপনার এই জিনিসটা হয়েছে। এটা আমি জাস্ট মানে আমার মতো করে আমি যেটা বুঝি আর কি। আর একটা কথা যেটা বললেন যে এই যে একটু আগে যে আলোচনাটা হইলো আর কি, আমি একটু অ্যাড করি ওখানে আর কি, যে বলতেছিলেন না যে এই নেতানিয়াহুর এত স্ট্রেংথ কোথায়, এত পাওয়ার, মানে সে এতই করে। আমরা যে যাই বলি না কেন, অ্যাকচুয়ালি ইসরায়েল স্টেটটা কার্যত এটা আমেরিকার 51 স্টেট না হইলেও দিট ইজ এ মিলিটারি বেস ইন মিডল ইস্ট অফ ইউএসএ। এটা একটা মিলিটারি বেস in the name of civil administration or a state or anything. This is the real thing. এটার স্ট্রেংথ হচ্ছে আপনার আমেরিকা। যদি কালকে বলে ইউ আর নো হেয়ার। আমি দুটো জিনিস বলি, সাকিব ভালো বলেছেন, বুঝিয়ে বলেছেন, কিন্তু এই চুক্তিটা কিন্তু এখনই হয়নি, এই মাত্র ঘটনা নয় যে গতকাল দোহাতে আক্রমণ হলো আসলে চুক্তি করি। এই চুক্তিটা গত 20 বছর ধরে এ নিয়ে কথা চলছে। প্রথম চুক্তি হয় এদের সাথে 1967-এ প্রথম ডিপ্লয়মেন্ট হয় পাকিস্তানি সৈন্য সৌদি আরবে, সৌদি বাদশাকে ডিফেন্ড করবার জন্য 1967-এ। এর চুক্তির নবায়িত হয় 1982-তে। এই চুক্তির মূল কথা ছিল ট্রেনিং অ্যান্ড শেয়ারিং অফ রিসোর্সেস। এই দুটো চুক্তি 67-82 মূল কথা ছিল যে আমরা একে অপরের রিসোর্স শেয়ার করব। মেনলি কি বোঝায় শেয়ার করাটা? পাকিস্তানের সোলজাররা যাবে সৌদি আরবে, সৌদি আরবের বাদশাকে ডিফেন্ড করবে, উল্টো নয়। কিন্তু এই চুক্তিতে বলা হচ্ছে যে সৌদি রিসোর্স কেউ পাকিস্তান ব্যবহার করতে পারবে, চুক্তির যে ধারাগুলি আছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা জানি যে সৌদির কোনো অতিরিক্ত রিসোর্স নাই যা কিনা পাকিস্তান ব্যবহার করতে পারবে। ধরা যে যুদ্ধ হলো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, সৌদি আরবের সৈন্য সেখানে গেল, তার কোনো সুযোগ এই মুহূর্তে আগামী ফোর্সেবল ফিউচারে নাই। এর একটা সিম্বলিক ভ্যালু আছে, সিম্বলিক ভ্যালু মোর ফর পাকিস্তান দ্যান ফর সৌদি আরব। সৌদি আরবের তো আমেরিকান ডিফারেন্স সেখানে আছে, মধ্যপ্রাচ্যে আমেরিকানরা বসে আছে। কিন্তু যেহেতু গ্লোবাল পলিটিক্যাল ক্লাইমেটটা বদলাচ্ছে, ইনক্লুডিং দোহাটা একটা ফ্যাক্টর বটে। সাকিব ঠিকই বলেছেন, অধ্যাপক সাহেব ঠিকই বলেছেন, কিন্তু প্রাইমারি ফোকাস হচ্ছে যে ডোমেস্টিক রিকোয়ারমেন্টস। সৌদি আরব দেখাতে চাইছে যে আমি কমপ্লিটলি ডিপেন্ড করি না আমেরিকার উপরে, এটা ডোমেস্টিক ডিমান্ড একটা। আর 2 নম্বর যে কথা সাকিব বললেন, আমি খুব স্ট্রংলি ডিজাইন করছি। উনি বলছেন যে আমাদের একটা প্যাক্ট করা দরকার। কার সাথে প্যাক্ট করবো আমরা, কার বিরুদ্ধে? আমরা ভারতের বিরুদ্ধে সামরিক প্যাক্ট করবো? দ্যাট উইল বি এ ডেঞ্জারাস এসকালেশন অফ আমাদের দুই সরকারের মধ্যে। ইতিমধ্যে আমাদের দুই সরকারের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো অবস্থায় নেই। আমাদের প্রয়োজন, আমি অনেকবার বলেছি, আমাদের প্রয়োজন ভারতকে, ততটা ভারতের আমাদের নাও থাকতে পারে, ভারতের বিকল্প আছে, আমাদের খুব বেশি বিকল্প নেই। কিন্তু বলে আমাদের যেমন ধর পানি, আমি বারবার বলছি পানি একটা, তিস্তা মনে করা যাক বা যে কোনো বড় আমাদের কমন রিভার মনে করা যাক। আমরা বলেছি আমরা আন্তর্জাতিক আদালতে যাব, গেলে কি হবে? সমস্যার সমাধান হবে? আমরা তো কত আদালতে গেছি আমরা। এই সমস্যাটা বাইল্যাটারাল, ঠিক যে কারণে রোহিঙ্গা সমস্যা সমাধান আজ পর্যন্ত হলো না। আমরা জাতিসংঘে গেছি, জাতিসংঘের গার্ডিয়ানশিপ মেনে নিয়েছি, কিন্তু কোনো রকম অগ্রগতি হয়নি। সেই জন্যই আমাদের খুব বেশি প্রয়োজন ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখা। কিভাবে করবো সেটা ভিন্ন প্রশ্ন, সমতার ভিত্তিতে বলি আমরা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সামরিক চুক্তি করবো যা কিনা aimed at India will be a serious and dangerous escalation. We must stop that. We must even think about that. Thank you. Dr. Saqib, any comment? জি, আমি শুধু এটা বলবো যে শুধু আমি ইউনিল্যাটারালি নিরস্ত্র হয়ে গেলে পৃথিবীতে ভায়োলেন্স বন্ধ হয় না। পৃথিবীতে ভায়োলেন্স বন্ধ হয় যখন হচ্ছে ডেটারেন্স থ্রেট তৈরি হয়, এবং যখন আমার এনিমি বুঝতে পারে যে আসলে আমার ক্রেডিবল থ্রেট আছে, যেটা আসলে এক্সিস্টেন্সিয়াল লেভেলে। সো এটা আমার এই জন্য প্রয়োজন না যে আমি ব্লাড থার্স্টি অথবা ভায়োলেন্স আমার খুব ভালো লাগে, এটা আমার এই জন্য প্রয়োজন যে আমার এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য প্রয়োজন। তো ইন্ডিয়ার সাথে আমরা এর আগে তো বহু রকম চেষ্টা করেছি। আমরা তো এর আগে তাদের সাথে ভালো, মানে আমাদের দিক থেকে কোনো খারাপ আচরণের কারণে ইন্ডিয়া মনে কষ্ট পেয়ে কোনো কিছু করেছে, এটা তো আসলে কারো পক্ষে বলা ঠিক হবে না। তারা এখন পর্যন্ত আমাদের দেশে গণহত্যার দায়ে অভিযুক্ত যে প্রধান আসামি, তাকে অ্যাসাইলাম দিয়ে বসে আছে।
সো আমরা সেই নজির তো আমরা দেখিনি। তো আমরা যেটা বলার চেষ্টা করছি, মানে আমি আগে যে আলোচনাটা করলাম ডিফেন্স ডক্ট্রিনের জায়গায়, সেটা খুব ক্লিয়ার। সেটা হচ্ছে যে আমি একটা সভরেন স্টেট, ইন্ডিয়া একটা সভরেন স্টেট। সো আমাদের মধ্যে যদি কোনো আলোচনা হয় সেটা দ্বিপাক্ষিক চোখে চোখ রেখে কথা হবে, সেখানে তো কেউ কারো প্রভু বা দাস না। এবং আমরা তো সেটা দেখতে পাচ্ছি, মধ্যপ্রাচ্যে একটা খুব ছোট্ট দেশ ইসরায়েল, যার কোনো স্ট্র্যাটেজিক ডেপথ নাই, সে কিভাবে অটোনমি প্র্যাকটিস করতে পারে। এরকম উদাহরণ পৃথিবীর ইতিহাসে অনেক আছে, যে ছোট দেশ হলেই শুধুমাত্র আমার পাশের বড় নেইবারকে অনেক হুজুর হুজুর করতে হবে, সেটা ইভেন প্র্যাকটিক্যালও না, মানে রেশনাল জায়গা থেকেও এটা খুব ভালো কাজে দেয় না। বরং কাজে যেটা দেয়, যেটা নজির আছে, সেটা হচ্ছে যে আপনার যখন যেই মাত্র ডেটারেন্সটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আপনার নেইবারের সাথে আপনার যুদ্ধ করতে হবে নেসেসারি না, যেটা আমরা কোল্ড ওয়ারের এন্টায়ার হিস্ট্রিতে দেখেছি যে কেন এটা হট ওয়ারে পরিণত হয়নি। এর কারণ হচ্ছে দুই পক্ষের ডেটারেন্স ছিল। সো ডেটারেন্স থাকা মানে কালকে আমার ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমে যেতে হবে, ব্যাপারটা তো এরকম না। এটা হচ্ছে যে আমি একটা আন্ডার দ্য থ্রেট অফ ভায়োলেন্স, আমি অ্যাকচুয়ালি এবল টু ডেটার দ্য ভায়োলেন্স, এবং সেটার জন্য যথেষ্ট স্কোপ জিওপলিটিক্যালি এই মুহূর্তে পৃথিবী অ্যালাউ করে মাল্টিপোলার ওয়ার্ল্ডে। সো দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, আপনার কথা শুনতে পাচ্ছি আহসান ভাই। একটা ইন্টারেস্টিং ডিবেট হচ্ছে, ফলে আমি সাকিবের কথা খুব আগ্রহ নিয়ে শুনলাম। রিয়েল পলিটিক্স, সাকিব আপনি ভালো করে জানেন, আমাদের বিখ্যাত শিক্ষা ইউনিভার্সিটির প্রফেসর কি বলেছে অন রিলেশন বিটুইন ইউক্রেন অ্যান্ড রাশিয়া। ইউক্রেন রাশিয়াকে প্রভোক করছে, বলে রাশিয়ার স্ট্রাইকটা ইজ জাস্টিফায়েবল, প্রফেসরের বক্তব্য। আমাদের শান্তি চুক্তি, আমাদের এই সামরিক চুক্তি হবে ইন্ডিয়াকে প্রভোক করা। যে রিয়েল পলিটিক্সের যুক্তিতে ইউক্রেনের নেটোতে প্রবেশকে বলা হচ্ছে প্রভোকেশন, এবং সে কারণে রাশিয়ার আক্রমণ ইজ জাস্টিফায়েবল, একই কথা বাংলাদেশ সম্বন্ধে ঘটবে কিন্তু। ফলে সে কারণে একটু সেকেন্ডে ভাববো আমরা যে এরকম কাজ আমরা করবো কিনা, যে কাজ করলে আমরা হ্যান্ডেল করতে পারবো না। আমাদের সেই স্ট্র্যাটেজিক ডেপথ নেই। আমার বাড়ির পাশে ভারত, আমাদের সেই স্ট্র্যাটেজিক ডেপথ নেই। ভারত আমাদেরকে স্ট্রাইক করলে কোথায় যাব? আমরা আশা করে থাকবো যে পাকিস্তান অথবা চীন এসে আমাদের উদ্ধার করবে? না, উই ডোন্ট হ্যাভ দ্যাট স্ট্র্যাটেজিক ডেপথ টু ফেস ইন্ডিয়া। ফলে এটা খুব বুদ্ধিমানের কাজ হবে বলে আমার কিন্তু মনে হয় না। কিন্তু এই নিয়ে পরে আমরা কথা বলবো। আপনি কি মনে করেন যে যদি বাংলাদেশ চায়নার সাথে, পাকিস্তানের সাথে হবে বলে আমার মনে হয় না, চায়নার সাথে যদি এরকম কোনো ডিফেন্স এগ্রিমেন্টে যায়, তাহলে ইন্ডিয়া উইল বি ভেরি অ্যানয়েড এন্ড অ্যাবসলিউটলি। চুক্তির লক্ষ্যটা কি হবে? কে শত্রু আমার? আমার শত্রু কি বার্মা? আমার শত্রু কি বঙ্গোপসাগর? আমার তো একমাত্র নেইবার ভারত। এবং চুক্তির একটাই লক্ষ্য হবে, এবং এটা অধ্যাপক সাকবি স্পষ্টই বুঝিয়ে বলছেন, এটাই উনি বুঝলে আমি বুঝলে ভারতকে বুঝবে না। এর লক্ষ্য ভারত, ভারতকে প্রভোক করা হচ্ছে ওপেনলি, ভারতকে উৎসাহ দেওয়া হচ্ছে। না, আমি বুঝলাম যে ভারতকে প্রভোক করা। ভারত যদি করতে পারে অন্যের সাথে, ভারত তো কোনো মানে রিস্ট্রেইন দেখায়নি আমাদের উপর, যে সে আমাদেরকে প্রভোক করছে না। রাশিয়া দেখিয়েছে, ইউক্রেনের সাথে যে ডিফারেন্সটা এখানে, সেটা হচ্ছে ইউক্রেন যখন আসছে তখন রাশিয়া হচ্ছে আন্ডারডগ, এবং রাশিয়া এক্সিস্টেন্সিয়াল থ্রেট ফিল করছে। ইউক্রেন তো ইউক্রেন না, ইউক্রেনের সাথে পুরা দ্য ওয়েট অফ এম্পায়ার, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অর্ডার ইজ বিহাইন্ড ইউক্রেন। সো রাশিয়া তার এক্সিস্টেন্সিয়াল থ্রেটকে মোকাবেলার জন্য, যদি আমি রাশিয়ান পার্সপেক্টিভটা বিলিভ করি, রাশিয়া মনে করছে যে আমার ঘরের দুয়ারে চলে এসেছে নেটো এবং আমেরিকান এম্পায়ার, আই হ্যাভ নো অপশন, আমাকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়েছে। আর এখানে পুরো ঘটনাটা হচ্ছে ফ্লিপড। ইন্ডিয়া তার সো কল সুপার পাওয়ার, যে যখন তখন আমাকে যা ইচ্ছা তাই করতে পারে, যখন তখন হুমকি দেয় আধা ঘন্টার মধ্যে নাকি আমাদের দখল করে ফেলতে পারে। সো আমি হচ্ছি এক্সিস্টেন্সিয়াল থ্রেট ফিল করি যে ইন্ডিয়া যদি এত পাওয়ারফুল একটা দেশ হয়, তাহলে আমার সাথে মিউচুয়াল ডিফেন্স প্যাক্টের মানে তো হচ্ছে যে আমার এখানে কন্টিগুইটি দরকার নেই, আমার জাস্ট দুইটা নিউক্লিয়ার আর্সেনাল দরকার, দ্যাটস অল। And that's very effective as proved by the Cold War. We just need deterrence, nothing else. আপনি দেখেছেন আজকে কি বলেছে ভারতের ফরেন সেক্রেটারি, কি বলেছে? কোথায় একজন লোক কোথায় কে কি বললো সেটা আপনার সাথে গুরুত্বপূর্ণ। 3 মাস আগে আমাদের এক অ্যাডভাইজার একটা ম্যাপ রিলিজ করেছিলেন, যে ম্যাপে পশ্চিম বাংলাকে ইনক্লুড করা হচ্ছে, বিহারকে, আসামকে ইনক্লুড করা হচ্ছে। একজন অ্যাডভাইজার তিনি রিলিজ করেছেন। ইজ দ্যাট ভেরি ইম্পর্টেন্ট? 2 দিন পরে সেই ম্যাপটা উনি তুলে নিয়েছেন। কোথায় ভারতের কোন এক
প্রদেশের এক মন্ত্রী কি বললেন, দ্যাটস নট এট অল ইম্পর্টেন্ট। ভারতের অ্যাটিটিউডটা কি আমাদের ব্যাপারে, আজকে কি বলেছে ভারতের ফরেন সেক্রেটারি, আমরা বাংলাদেশে যে কোনো সরকারের সঙ্গে কাজ করব যে সরকার নির্বাচিত হবে। ভারত হ্যাজ নেভার বিন বেলিজারেন্ট আমাদের প্রতি। Oh really? Oh really? কিভাবে আমাদের কোথায় যুদ্ধ করেছি আমরা, কোথায় আমাদের সৈন্য আক্রান্ত হয়েছি আমরা, কোথায় কিভাবে? ভারত আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে। ইটস এ পলিটিক্যাল অ্যাক্ট। সামরিকভাবে প্রভোগ কবে করেছে আমাকে ভারত? 75 থেকে বঙ্গবন্ধুর মৃত্যু সময় থেকে আজ পর্যন্ত ভারত কবে আমাকে মিলিটারিলি প্রভোগ করেছে যে আমাকে সেজন্য পাল্টা ব্যবস্থা নিতে হবে? ওকে, আপনি ম্যাপের যে কথাটা বলছিলেন, সেই ম্যাপের কথাটা যদি বলি, ইন্ডিয়ান যে এখন ন্যাশনাল ডকট্রিন, সেই ডকট্রিনটা হচ্ছে একটা অখণ্ড এবং বৃহৎ ভারতের ডকট্রিন, এবং সেটা তাদের যে রুলিং পার্টি বিজেপির, তাদের যে কারিকুলাম থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনি দেখতে পাবেন, সেটা ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত। সো এটা আমি যদি ধরে নিই যে ইন্ডিয়াতে যে রুলিং ক্লাস, তাদের আইডিওলজিক্যাল অবজেক্টিভ হচ্ছে একটা এক্সটেন্ডেড ভারত, এবং সেই জায়গা থেকে আমি তো বলছি না, এগেইন আই এম নট এগেইনস্ট কো এক্সিস্টেন্স অর ওয়ার্কিং রিলেশন, এই প্রশ্নই আসে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে হবে অত্যন্ত একটা লেভেল প্লেইং ফিল্ড থেকে, একটা ট্রানজ্যাকশনাল এবং একটা বিজনেস লাইক রিলেশন, এখানে কোনো নো কোয়েশ্চেন। কিন্তু কথা হচ্ছে, আমরা গত 3টা ইলেকশনে যেভাবে ভারতের ইন্টারফিয়ারেন্স দেখলাম, সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ভারত কি আদৌ আমাদের একটা ন্যাশনাল সেলফ ডিটারমিনেশনে বিশ্বাস করে কিনা, নাকি তারা বিশ্বাস করে যে একটা পাপেট গভর্নমেন্টকে যে কোনো উপায়ে বাংলাদেশে রেখে একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ রাখতে হবে, একটা নিও কলোনিয়াল ট্রান্সফার মেকানিজম এখানে বজায় রাখতে হবে। যদি সেকেন্ডটা সে বিশ্বাস করে, উই হ্যাভ এভরি রাইট টু সেলফ ডিটারমিনেশন, এবং বাই এনি মিনস নেসেসারি। এটা এখানে তো আমার মানে আমি কাকে প্রভোগ করছি এটা তো মানে সেকেন্ডারি কোয়েশ্চেন। আমার যদি এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়, আই উইল ডু হোয়াট এভার আই নিড টু জাস্ট সার্ভাইভ ইন দিস অ্যানার্কিক ওয়ার্ল্ড। আমার তো এখানে 911 নাই যে আমি কল দিলে আমাকে কেউ এসে সার্ভ করবে। সো আই হ্যাভ টু ম্যাক্সিমাইজ মাই মিলিটারি ক্যাপাবিলিটি। থ্যাংক ইউ। আমার মনে হয় যে এটা আরো লম্বা, বাট ইটস ভেরি গুড। আজকে আর সময় হবে না, আমাদের সময় যদি ভাবা হয় যে আমরা সামরিকভাবে ভারতকে চ্যালেঞ্জ করব কারো ঘাড়ে বন্দুক রেখে, আই থিংক দ্যাটস এ ফলি, দ্যাটস কমপ্লিট ফ্যালাসিয়াস। আমার মনে হয় আমরা অন্যদিন আলোচনা করবো, আজকে আর সময় হবে না। থ্যাংক ইউ ডক্টর নির্জর সাকিব, থ্যাংক ইউ হাসান ভাই। বাট আমরা একটু জেনে নিই আগে, আপনার সাথে পরে আসি। আমাদের সাহাব ভাই, আপনি দেখছেন যে আপনার ভ্যাকসিনের যে যে আপনার করোনার যে ভ্যাকসিন ফলের জন্য যেটা করা হয়েছে, ওইটার ব্যাপারে কিছু কন্ডিশন আরোপ করা হয়েছে, এবং কন্ডিশন সবাই নাও পেতে পারে। হোয়াট ইজ দ্য কন্ডিশন দে ইম্পোজ? এটা কন্ডিশন যার এতদিন ধরে অনেক জল্পনা কল্পনার পরে যে নতুন যে কমিটি তারা এফডিএ কমিটি তারা চুজ করছে, আমাদের হেলথ মিনিস্টার, হেলথ সেক্রেটারি ক্যানিডি, তারা নেগেটিভ পজিটিভ চিন্তা করে তারা মেইনলি কোভিড ভ্যাকসিন যেটা আপ টু ডেট যে ভ্যাকসিন যেটা 2-3টা কোম্পানি বাইট করতেছে, অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে, ওরা টেকনিক্যালি অ্যাপ্রুভ করছে, সেটা তারা এখন শুধু রেস্ট্রিকশন, ইনডাইরেক্টলি রেস্ট্রিকশন করছে ওভার 65 অ্যান্ড আপ। কিন্তু আবার তারা যে কন্ডিশনটা দিছে, বলছে যে 65 এর নিচে যারা 6 months টু আপ যারা, অথবা 3 years টু অথবা 5 years টু আপ যারা, তারা এটা ডিসক্রিশন অফ দ্য ফার্মাসিস্ট অথবা ক্লিনিক্যাল ডক্টর অথবা ক্লিনিক্যাল যে সেন্টারগুলো আছে তাদের ডিসক্রিশনের উপরে তারা অ্যাডমিনিস্টার করতে পারবে। তো ইনডাইরেক্টলি এটা কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু এর আগেই কিন্তু আমাদের বিভিন্ন কতগুলো যে স্টেট, যেগুলো আমরা ব্লু স্টেট যেগুলো বলি, নিউ ইয়র্ক আরো কতগুলো স্টেট, তারা কিন্তু অটোমেটিক্যালি যে গভর্নর কিন্তু একটা ইমার্জেন্সি অর্ডার দিয়ে দিছে যে এনিবডি up to 6 months to up could get the COVID vaccine without prescription when they come to the pharmacy or any doctor office. We don't need any prescription from a doctors. It's all discretion of the pharmacist who is administering it. এখন কথা হলো the insurance company, অনেক most probably every state যারা যে সমস্ত ইন্স্যুরেন্স গুলো বিজনেস করে,
যখন গভর্নরের একটা অর্ডার থাকে তখন সব ইন্স্যুরেন্স গুলো এদের পে করতে হবে, রিএম্বার্স করতে হবে ফার্মেসিকে। যারা ইন্স্যুরেন্স নাই তাদের কিছু কিছু হেল্প তারা বিভিন্ন কোম্পানি, ফাইজার অথবা মডার্না ওয়েবসাইটে গেলে তারা কিছু কিছু নন প্রফিট অর্গানাইজেশন আছে, তাদের মাধ্যমে এই ভ্যাকসিন গুলো তারা নিতে পারবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো আপনারা তো আপনারা তো টিকা দিতে পারবেন? আমরা দিতে পারবো, এখন ডিপেন্ড করে। এখন আমাদের ফার্মেসিতে, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ছোটখাটো ফার্মেসি যেটা, আমাদের হলো 10টা ভ্যাকসিন কিনতে হবে। এখন যদি পার্টিসিপেশন যদি কম হয় তখন হয়েছে কি আমাদের লস যে চলে যেতে হয়। আমাদের তো 10টা ভ্যাকসিন এবং এদের এক্সপিরেশন ডেট কিন্তু আবার থাকে 6 থেকে 8 উইকস। এর ভিতরে যদি আমরা ভ্যাকসিনটা আমরা না অ্যাডমিনিস্টার করি তখন এটা আমাদের ফেলে দিতে, আর এটার জন্য আমরা কোনো রিটার্ন দিলেও কোনো পয়সা পাবো না। সেই হিসাবে অনেক ফার্মেসি, ছোট ফার্মেসি গুলো এটা রাখতে, অর্ডার দিতে একটু কৃপণতা প্রকাশ করবে। কিন্তু সিবিএস অল গ্রিন বলতেছে তারা দেয়া আরম্ভ করতেছে আচ্ছা আচ্ছা, ইমিডিয়েটলি, অ্যাজ সুন অ্যাজ অফিসিয়ালি যখন আমরা ইমেল পাবো। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ কাচ্চু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ আপনাকে। জনাব সাইদ তারেক, আপনাকে এই যে বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করে নেই, যে বাংলাদেশে এই যে আপনার গণভোটের যে প্রসঙ্গ আসছে এখন, এটা আমরা অবশ্য আগেও আলোচনা করছিলাম যে যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে সব বিষয়ে সমঝোতা না হয়, দেন দি গভর্নমেন্ট অর পলিটিক্যাল পার্টিজ সামওয়ান ক্যান রেইজ হ্যান্ড যে ওকে আসুন তাহলে আমরা গণভোট করে দিই, জনগণ কি বলে। সো এটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে, এক্স্যাক্টলি ওয়ার উই আর নাও। এখন গতকালকে যেটা বলছে যে এতদিন তো বিএনপি গণভোটের ব্যাপারে রাজি ছিল না, তারা একটা স্ট্যান্ড নিয়েছিল যে ইলেকটেড গভর্নমেন্ট তারা 2 বছর সময়ের ভিতরে এই সুপারিশগুলো বাস্তবায়ন করবে। যে 80টা সমঝোতা হয়েছে 80টা পয়েন্টের উপরে, তো এরা পর্যায়ক্রমে এরা বাস্তবায়ন করবে উইদিন 2 ইয়ার্স টাইম। এখন অন্যরা এটা মানতেছিল না, তারা বলতেছিল যে না, এটা এখনই করতে হবে, মানে কমিটমেন্ট করতে হবে এখনই। তো কমিটমেন্টটা কীরকম, যে সেটা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স দিয়ে এটাকে একটা করা, মানে আইন করে দেওয়া, পরে এটা পার্লামেন্টে। এটা বোধহয় বিএনপি রাজি হচ্ছিল না, এটা শেষ পর্যন্ত ফাইনালে বিএনপি বলছে ঠিক আছে যান আপনারা গণভোট করেন। মানে গণভোটের আইডিয়াটা অবশ্য ওই সরকারের না, গণভোটের আইডিয়াটা ওনারা আবার কিছু বিশেষজ্ঞ কিছু ডাকছিলেন মতামত নেওয়ার জন্য, যে ক্রাইসিস থেকে আমরা কীভাবে বের হইতে পারি। তো ওনারা মতামত দিচ্ছেন, কয়েকটা মতামত দিচ্ছিলেন, তার ভিতরে গণভোট ছিল একটা, যে আপনারা তাহলে একই দিন ইলেকশনের দিন গণভোটটাও আমরা করে নিতে পারি আর কি। সেই প্রস্তাবটা বিএনপি কালকে এগ্রি করছে। এখন এটা একই দিন, ভোটের দিনই হবে আর কি। এটার মধ্যে আবার জামাত আবার বলতেছে যে না, এটা একই দিন করলে পরে গন্ডগোল লেগে যাবে, অন্য দিন হইতে পারে। এটা যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় তাহলে এটা ডিসেম্বরে হইতে পারে, জানুয়ারিতে হইতে পারে। এটা হলো তাদের মত। মুদ্রা কথাটা হলো এই যে, সেটা হলো যে গণভোটের দরকারটা কি। গণভোটের প্রশ্নটা আসছে এই কারণে যে পলিটিক্যাল লিডার্সরা তারা একে অপরকে বিশ্বাস করে না, এটা আস্থাহীনতার কারণে। কেউ কারে বিশ্বাস করে না। তো বিএনপি যখন বলছে যে ক্ষমতায় যে 2 বছরের ভিতরে করবো, বাকিরা বিশ্বাস করে নাই, যদি না করে। তো এই আস্থাহীনতার ফসল হচ্ছে গণভোট। এটা খুব খারাপ জিনিস, এটা লক্ষণটা ভালো না আর কি। যে আমাদের লিডার্স এখন পর্যন্ত নিজেরাই বিশ্বাস করে না নিজেদেরকে, জনগণ তাদেরকে বিশ্বাস করে। তারা খুব বাহাদুরি করার কিছু না যে আমরা গণভোট আদায় করে নিয়ে আসলাম, এটা বরঞ্চ তাদের জন্য খুব একটা খুব ব্যাপার বিষয় যে তারা একমত হইতে পারলো না। আজকে তো অপোজিশন নাই, তারাই তো পজিশন তারাই নিজেরা। অপোজিশন ছিল সেটা আওয়ামী লীগ, তারা তো নাই এখন ফিল্ডে, তারা উঠে গেছে। এখন যারা জুলাই অভ্যুত্থানটা করলো, যে ফোর্সটা, তারা যদি নিজেরাই নিজেদেরকে বিশ্বাস না করে, এরকম আনফর্চুনেট। ওকে, সো আরেকটা ছোট্ট বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আজকে একটা খবর বেরিয়েছে যে বিএনপির সাবেক মহাসচিব, আপনারা জানেন যে ওনার বাড়িতে গিয়ে বিএনপির লোকরা এই চাঁদাবাজি করেছে। এই বিষয়টা আমার কাছে, আমি নিউজটা পড়ছি কয়েকটা মিডিয়াতে আর কি, আমার কাছে মনে হয়েছে যে এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে যেটা তদন্ত করে বের করা দরকার। 80,000 টাকা দিছে বুথে থেকে তুলে, আবার 20,000 টাকার চেক দিছে, আবার পরের দিন এসে বলছে যে বাসা ছেড়ে দেন। তার মানে এইটার ভিতরে অন্য কোনো ঘটনা আছে। বাসা ছেড়ে দেন মানে হচ্ছে যে সে নিশ্চয়ই ভাড়া বাসা। ওনার কি নিজের বাসা ছিল না? ওনার নামটা সাবেক মহাসচিব
মহাসচিবের বাসা তো না, মহাসচিবের ছেলের বাসা এটা। আচ্ছা, মহাসচিবের জগলু। একজন ছেলে, জগলু তো এখানে থাকে। আচ্ছা, জগলু না, ওর নাম হলো কি ডাবলু, তো বোধহয় মারা গেছে, সেকেন্ডটা বোধহয় ডাবলু সবার ছেলে ছিল আর কি। তো ওর বাসা তার ওয়াইফের কাছ থেকে এই টাকাটা তারা নিছে আর কি, এবং যারা নিছে তারা ছাত্রদল যুব দলে। এখন এটা ওরা তদন্ত করবে বলছে, ফুটেজ দেখে দেখে বের করবে সবাইকে, এবং জিজ্ঞাসাবাদ করলে বেরোবে ঘটনাটা কি আসলে। আমার কাছে মনে হচ্ছে না যে চাঁদাবাজি এইভাবে হয় না, চাঁদাবাজি এইভাবে হয় না আমার কাছে মানে। দেখা যাক, আমরা একটু ওয়েট করি। জি, লেটস সি হোয়াট হ্যাপেন। আপনার তো টাইম পলিটিক্স আছে এখনই। হ্যাঁ, আচ্ছা, এটা বলুন একটু। টাইম পলিটিক্স অনুষ্ঠানে দেরি কিন্তু হয়ে এই গেছে, জি। টাইম পলিটিক্স অনুষ্ঠানে কিন্তু এই গণভোট সমস্ত প্রসঙ্গ নিয়ে খুব বিস্তারিত আলোচনা জি হয়েছে। হ্যাঁ, এখন শুরু হবে অনুষ্ঠানটি। এটা দর্শকরা So, যদি সবাই যাতে একটু দেখেন, আমরা interested হন। এই অনুরোধ করবো সবাইকে। দর্শক, এখন শুরু হবে টাইম পলিটিক্স। এই অনুষ্ঠানে আজকে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে, আপনারা শুনবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।